2026 সালের ফ্রেশারদের চাকরির বাজার নিয়ে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। একদিকে শোনা যাচ্ছে প্রচুর চাকরির সুযোগ, অন্যদিকে অনেকেই বেশ হতাশ। তো আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন কিছু ডেটা দেখে নেই। আর ডেটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর ফ্রেশার নিয়োগ বেড়েছে প্রায় 11%। দারুণ একটা খবর, তাই না? কিন্তু এখানেই আসল ধাঁধাটা। যদি মোট চাকরির প্রায় ৪৫%ই ফ্রেশার্সদের জন্য হয়, তাহলে এত গ্র্যাজুয়েটদের সিভি পাঠানোর পর কোনো উত্তরই আসছে না কেন? ব্যাপারটা ঠিক মিলছে না, তাই না? এই ধাঁধার উত্তরের প্রথম সূত্রটা লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে, আর সংখ্যাটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। একটা সাধারণ ফ্রেশার পদের জন্য গড়ে ৫০০ থেকে ১,০০০টা আবেদন জমা পড়ে। ভাবা যায়? এই বিপুল পরিমাণ আবেদন আসলে আজকের নিয়োগ প্রক্রিয়ার কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটাকে একটা ফানেলের মতো ভাবতে পারেন। হাজার হাজার আবেদন ঠোকে, কিন্তু শেষ পর্যন্ত চাকরি পায় মাত্র ১ বা ২%। মানে প্রায় ৯৮% আবেদনই কোনো না কোনো ধাপে বাদ পড়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এই কঠিন ফানেল বা বলা যেতে পারে এই হায়ারিং গন্টলেটটা পার করার উপায় কি? কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তোলা যায়? এই পুরো প্রক্রিয়াটাকে মোট ৪টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো ATS ফিল্টার, তারপর আসে অনলাইন অ্যাসেসমেন্ট, এরপর টেকনিক্যাল ইন্টারভিউ, আর সবশেষে HR রাউন্ড। আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা ধাপেই সফল হওয়াটা কিন্তু মাস্ট। আচ্ছা, তাহলে প্রথম বাধাটা নিয়ে কথা বলা যাক। অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম বা ATS। একটা খুব সাধারণ কথা আছে, জানেন তো? একই সিভি সব জায়গায় পাঠানোটা অনেকটা সবাইকে একটা জেনেরিক হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠানোর মতো। রিপ্লাই পাওয়ার আশা করাটাই বোকামি। দেখুন, এই স্লাইডটা ব্যাপারটা খুব পরিষ্কার করে দিচ্ছে। একদিকে একটা সাধারণ সিভি, যেখানে শুধু লেখা পাইথন প্রোগ্রামিংয়ে দক্ষ, আর অন্যদিকে একটা টেইলার্ড বা সাজানো সিভি, যেখানে নির্দিষ্ট করে স্কিল, গিটহাব লিঙ্ক, এমনকি জিপিএ পর্যন্ত উল্লেখ করা আছে। কোনটা ATS ফিল্টার পার করবে আর কোনটা করবে না, সেটা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। বেশ, ATS ফিল্টার তো গেল। এরপরে ধাপ হলো অনলাইন অ্যাসেসমেন্ট। আর এখানে জেতার জন্য একটা মাইন্ডসেট শিফট খুব জরুরি। অ্যাসেসমেন্টটা দেওয়ার সময় এমনভাবে ভাবতে হবে যেন চাকরিটা হয়েই গেছে, আর এটা হলো প্রথম অ্যাসাইনমেন্ট। অনলাইন অ্যাসেসমেন্টের পর আসে টেকনিক্যাল ইন্টারভিউ। আর এখানেই অনেক ফ্রেশার কিছু কমন ভুল করে বসেন, যেমন ঠিক উত্তর দেওয়ার চেয়ে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করা, চিন্তা করার সময় একদম চুপ করে থাকা, আর সিভিতে লেখা কোনো স্কিলের সপক্ষে কোনো প্রমাণ না দেখাতে পারা। এখানে একটা বিষয় মাথায় রাখা খুব দরকার। ইন্টারভিউয়ের কিন্তু শুধু সঠিক উত্তরটা জানতে চান না, বরং একজন প্রার্থী কিভাবে চিন্তা করছে, সমস্যার সমাধান কিভাবে করছে, সেটাই তিনি দেখতে চান। তাই চিন্তাগুলো গুছিয়ে বলাটা খুব জরুরি। আর সবশেষে আসে HR রাউন্ড। এখানে সফল হওয়ার জন্য মূলত 4টে জিনিস দরকার: কোম্পানি সম্পর্কে জানা, যে পদের জন্য আবেদন করা হয়েছে সেটা সম্পর্কে জানা, নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা, আর সম্ভব হলে AI রোল প্লের মাধ্যমে প্র্যাকটিস করা। প্রস্তুতিটাই এখানে আসল। এই তো গেল পুরো প্রক্রিয়াটা। কিন্তু শুধু প্রক্রিয়াটা পার করলেই তো হবে না। আসল গেম চেঞ্জার হলো এটা বোঝা যে কোম্পানিগুলো এখন ঠিক কী চাইছে, কারণ তাদের চাওয়ার ধরনটা কিন্তু আগের মতো আর নেই। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে ক্যান্ডিডেট A, যে ক্লাসের টপার, সব বিষয়ে A+। অন্যদিকে ক্যান্ডিডেট B, যে হয়তো টপার নয়, কিন্তু নিজের একটা অ্যাপ বানিয়েছে যার 10,000 ডাউনলোড আছে, বা একটা টি-শার্টের ব্যবসা চালিয়েছে। বলুন তো, কোম্পানি কাকে চায়? আসলে ব্যাপারটা হলো, কোম্পানিগুলো এখন ট্যালেন্টের নতুন সংকেত বা প্রক্সি খুঁজছে। একটা দারুণ গিটহাব প্রোফাইল বা একটা বাস্তব সাইড প্রজেক্ট এখন একটা ভালো কলেজ ডিগ্রি থেকেও বেশি শক্তিশালী সিগন্যাল হিসেবে কাজ করছে। তো কোম্পানিগুলোর এই নতুন মাইন্ডসেটটা যদি বোঝা যায়, তাহলে ২০২৬ সালের চাকরির বাজারের জন্য একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করা সম্ভব। চলুন দেখি কোথায় কোথায় ফোকাস করা উচিত। এখন মূলত ৩ ধরনের কোম্পানিতে ফ্রেশারদের নিয়োগ হচ্ছে। প্রথমত, তথাকথিত WITC কোম্পানিগুলো, যারা প্রায় ৭৫% নিয়োগ করে কিন্তু বেতন তুলনামূলকভাবে কম। তাদের চাই বেসিক কোডিং স্কিল। এরপর আছে GCC বা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, যারা নির্দিষ্ট হাই লেভেল স্কিলের জন্য ভালো বেতন দেয়। আর সবশেষে স্টার্টআপ, যাদের কাছে আসল কদর হলো রিয়েল প্রজেক্ট এক্সপিরিয়েন্সের। কিন্তু রিয়েল প্রজেক্ট বলতে ঠিক কী বোঝায়? দেখুন, কোম্পানিগুলো তখনই একটা প্রজেক্টকে গুরুত্ব দেয় যখন সেটা কলেজের বাইরেও কেউ ব্যবহার করেছে, অল্প হলেও কোনো আয় করেছে, আসল ডেটার উপর ভিত্তি করে তৈরি, আর অন্তত 6 মাস বা তার বেশি সময় ধরে সেটার পেছনে কাজ করা হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানা গেল। তাহলে এবার এই সব তথ্যকে কাজে লাগিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা যাক।
কিভাবে একজন ফ্রেশার থেকে একজন ইন ডিমান্ড ক্যান্ডিডেট হয়ে ওঠা যায় তার একটা 3 মাসের রূপান্তর পরিকল্পনা। এটা একটা সহজ 3 মাসের প্ল্যান। প্রথম মাসে ফাউন্ডেশন তৈরি আর প্রজেক্ট সেটআপ, দ্বিতীয় মাসে প্রজেক্টটা তৈরি করা আর বারবার সেটাকে আরও ভালো করার চেষ্টা করা, আর তৃতীয় মাসে পুরো কাজটাকে সুন্দর করে ডকুমেন্ট করা আর প্রেজেন্ট করার জন্য তৈরি হওয়া। আর এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তনের কথা বলছে। আগে যেখানে সফল হতে ক্লাসরুমে 50-100 ঘন্টা কাটাতে হতো, এখন 2026-এ সফল হতে হলে সেই 50-100 ঘন্টা একটা রিয়েল প্রজেক্ট বানানোর পেছনে দেওয়াটা অনেক বেশি জরুরি। আর এটাই হলো আজকের পুরো আলোচনার মূল কথা। মনে রাখতে হবে 2026 সালটা একটা বিরাট পরিবর্তনের বছর। এই বছরে একাডেমিক পারফরম্যান্সের থেকে অন গ্রাউন্ড বা বাস্তব কাজের পারফরম্যান্স অনেক বেশি গুরুত্ব পাবে। দেখুন, নিজের ব্যবহারিক দক্ষতা প্রমাণ করার সুযোগ কিন্তু এর আগে এত বড় আকারে আসেনি। এখন প্রশ্ন হলো, এই সুযোগটাকে কিভাবে কাজে লাগানো হবে।